Hello and welcome to my channel JM English, and you all are in my channel for learning English. দেখো এখানে আমি দুটো কথা বললাম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, ওয়েলকাম টু মাই চ্যানেল না বলে ওয়েলকাম ফর বলা যেত কি? না, বলা যায় না, বলিও নি। সেকেন্ড অংশে আমি বললাম কি যে ফর লার্নিং ইংলিশ। এখানে কি টু লার্নিং ইংলিশ হয়? না, হয় না। তাহলে মজা হচ্ছে কি যে হ্যাঁ, এই ভিডিওতে আমরা দুটো প্রিপোজিশন আলাদা আলাদা, ফর এবং টু, তাদের ব্যবহারটি দেখব যে তারা কিভাবে সেন্টেন্সে ব্যবহার হয়। কিন্তু মজাটা হচ্ছে কি যে তিনটে বিষয় আছে যেখানে আমরা ফর এবং টু দুটো প্রিপোজিশনই ব্যবহার করতে পারি। রাইট, ইউ হার্ড মি রাইট। কোথায় কোথায় ব্যবহার করতে পারি? নাম্বার ওয়ান, সেটা হচ্ছে টাইম, সময়ের ক্ষেত্রে। নাম্বার টু, পারপাস অথবা কজ, কারণ বা উদ্দেশ্য বোঝানোর জন্য। অ্যান্ড নাম্বার থ্রি, ডিরেকশন, দিক, কোনো দিকে বোঝানোর জন্য। এই তিনটি ক্ষেত্রে কিন্তু আমরা প্রিপোজিশন হিসেবে ফর এবং টু দুটোই ব্যবহার করতে পারি। বাট সব জায়গাতেই কিন্তু দুটো একই রকম ব্যবহার হয় না, অর্থাৎ তাদের ব্যবহারের নিয়ম বা ব্যবহারের সেন্টেন্স একদমই আলাদা। রাইট? এবং এই সমস্ত ডাউটস এবং মজার বিষয়গুলো আমরা এই ভিডিওতে জানতে চলেছি। But before that, if you are new in this video, new in my channel, so please subscribe to this channel and press the bell icon so that you can get all the coming videos, right? So without wasting time, let's go and learn how to use to and for. তো এবার দেখো, প্রথম বিষয় যেখানে ফর এবং টু দুটোই ব্যবহার হয় সেটা হচ্ছে কি? টাইম, অর্থাৎ সময়। টাইম অথবা সময়ের ব্যাপারে যখন আমরা কোনো সেন্টেন্স লিখি, বিষয় বোঝাই, তখন এই দুটো প্রিপোজিশনই ব্যবহার হয়। বাট দ্য ইউজ অফ ফর অ্যান্ড টু কমপ্লিটলি ডিফারেন্ট, একে অপরের থেকে আলাদা। প্রথম আমরা শিখব ফর। ফর কোথায় ব্যবহার হচ্ছে? দেখো, ফর যেটি FOR, এই প্রিপোজিশনটি কোথায় ব্যবহার হয়? টাইমের ক্ষেত্রে। সেটি হচ্ছে কি, ভালো করে বুঝে নাও, যে যখন আমরা কোনো কাজ বা কোনো ঘটনা কোনো সময় ধরে চলছে বোঝায়, বা কোনো সময় ধরে সেটা ঘটেছে বা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে ফর। অর্থাৎ আমরা বলতে পারি যে ফর কোথায় ব্যবহার হয়? ফর ব্যবহার হয় হচ্ছে পিরিয়ড অফ টাইম বোঝায়। পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, সময় বোঝায়। একটা নির্দিষ্ট সময় ধরে, একটা কিছুক্ষণ সময় ধরে, যেমন 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, কয়েক দিন ধরে, কয়েক বছর ধরে, এই যে সময় ধরে কোনো ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করি কি? ফর। এখানটায় আমরা টু ব্যবহার করি না। রাইট? তো সেক্ষেত্রে সেন্টেন্সটি দেখো, যে সেন্টেন্সটি দিয়েছি এর ব্যবহার হিসাবে বলছে কি, আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি। আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি, অর্থাৎ এই যে 2 ঘন্টা ধরে, এটার জন্য ব্যবহার করব আমরা কি? প্রিপোজিশন হচ্ছে ফর। রাইট? এবং এটি বলে দিই, এটা হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অনেকক্ষণ আগে শুরু হয়েছে, এখনো চলছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্স ব্যবহার করব আমরা ফর। এবার দেখো কি লিখতে পারি তাহলে? আমরা উই 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উই হ্যাভ বিন প্লেইং ফুটবল। তারপরে কি বলেছি? 2 ঘন্টা ধরে। তাহলে ধরের জন্য আমরা কি লিখবো প্রিপোজিশন হিসেবে? ফর 2 ঘন্টা, 2 আওয়ার্স। রাইট? অর্থাৎ এই যে প্রিপোজিশনটা আমরা ইউজ করলাম ফর, পিরিয়ড অফ টাইম বোঝায়, কোনো সময় ধরে বোঝানোর জন্য আমরা লিখলাম কি? ফর। এইখানটায় কিন্তু তুমি ফরের জায়গায় ইউজ করতে পারো না হচ্ছে টু। তুমি যদি ভাবো যে ফর না লিখে আমি এখানটা টু লিখবো, তাহলে কিন্তু এটি ব্যবহার হবে না। টু লিখতে আমরা পারি না, আমরা লিখব ফর, কোনো সময় ধরে বোঝায়। আচ্ছা, এবার গেল ফরের ক্ষেত্রে, কখন টাইম হচ্ছে। এবার দেখো ব্যবহার করবো আমরা টু এর ক্ষেত্রে ব্যবহার করব কি? প্রথমে হচ্ছে টু, যখন আমরা টাইম বোঝাই তখন টু দুটো রকম ভাবে ব্যবহার হয়, দুটি আলাদা আলাদা বিষয়। নাম্বার ওয়ান, অর্থাৎ 1 নম্বর নিয়ম কোনটা? যে কোনো সময় হতে বাকি বোঝায়, মানে কোনো টাইম বাঁচতে বাকি। যেমন আমরা বলি কেমন, যে 10টা বাজতে 5 মিনিট বাকি। রাইট? 3টে বাজতে এখনো আধা ঘন্টা বাকি, বা 4টে বাজতে 3 মিনিট বাকি। এই যে একটা সময় হতে বাকি আছে, আরেকটি সময়, এক্ষেত্রে আমরা ইউজ করব কি? টু।
এখানে আমরা প্রিপোজিশন ফর না ইউজ করি হচ্ছে টু। তাহলে টু আমরা প্রথম ইউজ করব কোথায়? কোনো সময় বাকি বোঝাতে, সময় বাকি, রাইট? এই ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে টু। এবার সেন্টেন্সটি দেখো, সেন্টেন্স কি বলেছি? এখন 10টা বাজতে 5, মানে 10টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। এক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে টু। তাহলে সেন্টেন্স লিখতে পারি ইট ইজ 5 to 10, 5 to 10। অর্থাৎ দেখো এখানে ব্যবহার করলাম ইট ইজ 5 to 10, অর্থাৎ 10টা বাজতে 5 মিনিট বাকি। এক্ষেত্রে প্রিপোজিশন হবে টু। যদিও ইট ইন্ডিকেটস টাইম, বাট ইউ ক্যান নট ইউজ ফর ইন প্লেস অফ টু, ইউ হ্যাভ টু ইউজ অনলি টু। তাহলে এখানে আমরা ব্যবহার করলাম হচ্ছে টু, রাইট? এটি হলো টু এর প্রথম ব্যবহার টাইমের ক্ষেত্রে। আরেকটি টু এর ব্যবহার আছে টাইমের ক্ষেত্রে, কখন হয়? খুব মজার হচ্ছে কি, যখন একটা নির্দিষ্ট সময় আমরা বলি যে একটি সময় থেকে আরেকটি সময় পর্যন্ত, যেমন ধরো সকাল থেকে বিকেল পর্যন্ত, বা 3টে থেকে 10টা পর্যন্ত, বা 4টে থেকে 5টা পর্যন্ত, বা সোমবার থেকে শনিবার পর্যন্ত। এই যে একটা সময় থেকে আরেকটি সময় পর্যন্ত বোঝায়, এই পর্যন্ত বোঝানোর জন্য আমরা ব্যবহার করি কি? টু। এটি হচ্ছে টু এর সেকেন্ড ইউজ, রাইট? তাহলে কোনো সময় থেকে টু এর আরেকটি ব্যবহার কি বললাম? যে একটা টাইম থেকে আরেকটি টাইম পর্যন্ত। এই যে একটা টাইম থেকে আরেকটি টাইম পর্যন্ত বোঝালাম, তার জন্য আমরা ইউজ করব হচ্ছে টু, রাইট? এক্সাম্পল সেন্টেন্স দেখো, আমি 9টা থেকে 11টা পর্যন্ত গান প্র্যাকটিস করেছি। আমি 9টা থেকে 11টা পর্যন্ত গান প্র্যাকটিস করেছি। এই ক্ষেত্রে পর্যন্ত বোঝাতে আমি কি লিখবো? টু। তাহলে কিভাবে সেন্টেন্সটি লিখতে পারি? আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখবো I have প্র্যাকটিস, তারপরে গান তুমি সিঙ্গিং লিখতে পারো, আই হ্যাভ প্র্যাকটিস সিঙ্গিং। কখন থেকে কখন? 9টা থেকে 11টা, ফ্রম 9 to 11, রাইট? ফ্রম 9 to 11। এই যে 9 to 11, 9টা থেকে 11টা পর্যন্ত, এই যে পর্যন্ত বোঝানোর জন্য ইউজ করলাম আমরা টু। অর্থাৎ এখানে তুমি ফর ব্যবহার করতে পারবে না, ফর হবে না। এইখানেও কিন্তু আমি ফর ব্যবহার করতে পারবো না, ফর হবে না। তাহলে দেখো, যেখানে ফর হবে সেখানে পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য, আর টু হবে একটার সময় থেকে একটার সময় পর্যন্ত, অথবা কত বাঁচতে বাকি আছে সেটা বোঝানোর জন্য। এটি হলো টাইমের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা ব্যবহার। এবার আমরা দেখব কারণ, রিজন বা পারপাস বোঝাতে কি করে ফর এবং টু আলাদা আলাদা ইউজ হচ্ছে। এবার দেখবো আমরা পারপাস অথবা কজ, অর্থাৎ কারণ ও উদ্দেশ্য। এই সমস্ত ক্ষেত্রে ফর এবং টু দুটোই ব্যবহার হয়। সেটি কোথায় কোথায় ব্যবহার হয়, কোথায় ফর ইউজ করতে হবে, কোথায় কারণ বোঝাতে টু ইউজ করতে হবে, দুটো আলাদা আলাদা। আচ্ছা, আমরা প্রথমে বলছি ফর, উদ্দেশ্য। দেখো, যেখানে কোনো উদ্দেশ্য বোঝায়, কিছু কারণ বোঝায়, সেখানে আমরা ইউজ করি হচ্ছে ফর। ফরকে আমরা এই ক্ষেত্রে বাংলায় অনেকটা বলতে পারি জন্য, জন্য বোঝায়, রাইট? এবং সেক্ষেত্রে আমরা নাউন অথবা প্রোনাউন ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে প্রথম বললাম কি? জন্য। অর্থাৎ এই যে রয়েছে না জন্য, দেখো এখানে বাংলা সেন্টেন্সটি রয়েছে, আমি অফিসে গিয়েছিলাম একটি মিটিংয়ের জন্য। এই যে জন্য বা পারপাস বোঝায়, তার জন্য আমরা এখানে ইউজ করবো এই জন্যের জন্য কি? ফর। এটি হচ্ছে ফরের কারণ বোঝানোর প্রথম নিয়ম। তাহলে এই সেন্টেন্সটিকে যদি আমি ইংলিশে লিখি, কিভাবে লিখতে পারবো? যে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট অফিসে, টু দি অফিস একটি মিটিং এর জন্য। তাহলে জন্য কি করছি আমরা? ফর আ মিটিং, ঠিক আছে? তাহলে প্রথম ইউজ করলো কি? আই ওয়েন্ট টু দি অফিস ফর আ মিটিং। অর্থাৎ এখানটায় উদ্দেশ্য বোঝালাম, কারণ বললাম জন্য বোঝাতে। এখানে টু বললে কিন্তু অ্যান্সারটি হবে না, তোমাকে ইউজ করতে হবে ফর, কারণ, রাইট? আচ্ছা, আরেকটি এখানটায় জন্য দেখো, একটি রকম সেন্টেন্স ব্যবহার করেছি আমরা, চুরির জন্য। সেকেন্ড সেন্টেন্সে সে শাস্তি পেয়েছিল চুরির জন্য, এখানেও কারণ বোঝায়। এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কি? ফর। তাহলে কি লিখতে পারি এই সেন্টেন্সে? সে শাস্তি পেয়েছিল চুরির জন্য, কিভাবে লিখবো? যে হি ওয়াজ, দেখো এটাকে প্যাসিভে করতে হবে, শাস্তি পেয়েছিল, হি ওয়াজ পানিশড ফর, চুরি বলতে এখানে তোমাকে লিখতে হবে স্টিলিং,
স্টিলিং, অর্থাৎ এখানটা ইউজ করলাম আমরা কি জন্য বোঝাতে ফর, তাহলে ফর ইউজ করলাম, এখানে আমি কিন্তু টু লিখবো না, টু বলবো না। তাহলে এই যে কারণগুলো বলছি এক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে ফর। তাহলে টু কোথায় বসে? দেখো টু নর্মালি যখন কারণ বোঝাই তখন এটি মেইনলি ইনফিনিটিভ হিসাবে ব্যবহার হয়, অর্থাৎ ভার্বের আগে টু ব্যবহার করতে হয় এবং সেখানে বাংলাটা হয়ে যায় তে। মানে ধরো আমরা বাংলায় আমরা যখন আমরা বলি যে পড়তে, যেতে, আসতে, খেলতে, এই যে তে বোঝাচ্ছি, ইনফিনিটিভ ইউজ করছি, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে কিন্তু টু। এখানে তুমি কারণ বলতে ফর বলবে না, রাইট? এবং সবসময় খেয়াল রেখো এই ক্ষেত্রে আমাকে টু এর সঙ্গে সবসময় ভার্বের মেন ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ টু বসবে প্রিপোজিশন হিসেবে এবং তারপরে ভার্বের মেন ফর্ম ইউজ করতে হবে, তাহলেই কিন্তু কারণটি বলা যাবে। আচ্ছা, এই এক্সাম্পল সেন্টেন্সটা দেখি কি বলছে। আমি বিদেশে যাব আইন পড়তে। আমি বিদেশে যাব আইন পড়তে, পড়াশোনা করতে, আইন পড়তে। তাহলে এইখানে যে পড়তে বললাম, তে বললাম, পড়তে, এটি একটি কারণ বোঝাচ্ছে। কি রিজনটা কি? আইন পড়বার জন্য বিদেশে যাচ্ছি। তাহলে এখানে তে বোঝানোর জন্য আমরা ইউজ করব কি? এই তের জন্য হচ্ছে টু, রাইট? এখানে তুমি কিন্তু ফর বললে মানেটা দাঁড়াবে না। তাহলে আমি এটাকে কিভাবে ইংলিশে লিখবো? তাহলে লিখি যে আই উইল গো অ্যাব্রড। কি বললাম? পড়তে, তাহলে লিখবো টু, তারপর পড়া, টু স্টাডি কি? আইন, ল, রাইট? তাহলে আমরা কিভাবে লিখলাম? আই উইল গো অ্যাব্রড টু স্টাডি ল। তাহলে দেখো এই যে সেন্টেন্সটি হচ্ছে এখানটা আমরা ইউজ করলাম টু, পড়তে বোঝানোর জন্য। এখানে ফর কিন্তু করা যাবে না, এখানে ফর হবে না, রাইট? আচ্ছা, এবার মজাটা কি? আর একটা মজা আছে। আচ্ছা, এই সেন্টেন্সটা কি আমরা ফর ভাবে লিখতে পারি? ফর ইউজ করতে পারি কি এই ধরনের সেন্টেন্স তে যেখানে বলে? হ্যাঁ পারি, তবে বাংলাটা আলাদা হয়ে যায়। যখন আমি এরকম কারণ বোঝানোর জন্য ফর ইউজ করব টু এর জায়গায়, তখন কিন্তু হবে না পড়তে, তখন হবে কি? পড়বার জন্যে বা পড়ার কারণে। সেক্ষেত্রে আমরা কিন্তু ফর ইউজ করতে পারি। তাহলে একটা জিনিস মনে রেখো, যখন তুমি ফর ইউজ করছো সেক্ষেত্রে কিন্তু আর ভার্বের মেন ফর্ম ইউজ করা যায় না, ভার্বের মেন ফর্ম ইউজ হবে না। সেক্ষেত্রে কি হবে? সেখানে ভার্ব হবে এবং তার সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। সেখানে ভার্ব হবে, তার সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে ফরের পরে। সেক্ষেত্রে মানটা দাঁড়াবে কি? জন্য বোঝায়, খেলবার জন্য, পড়বার জন্য। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা লিখতে পারি একই রকমভাবে ফর দিয়ে। যদি লিখি বাংলাটা আলাদা হয়ে যাবে। কিভাবে লিখতে হবে? আই উইল গো অ্যাব্রড ফর, লিখলাম ফর, তারপরে বলেছি কি ভার্বের সঙ্গে আইএনজি করে দাও, স্টাডিকে করে দাও স্টাডিং ল, রাইট? তাহলে দেখো এখানে আমরা করলাম কি? টু না করে করলাম ফর, তবে ভার্বের সঙ্গে আইএনজি করে দিলাম। এটি ভার্বের মেন ফর্ম টু থাকলে, আর ফর থাকলে ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এই হচ্ছে রিজন বা কারণ বা পারপাস বোঝানোর জন্য ফর এবং টু এর আলাদা আলাদা ব্যবহার। 3 নম্বর দেখবো আমরা ডিরেকশন, অর্থাৎ দিক। কোনো একটি দিক বোঝানোর জন্য আমরা ফর এবং টু দুটো ব্যবহার করি, তবে তাদের ব্যবহারটি আলাদা। এখানে দেখো ফার্স্ট হচ্ছে টু দিয়ে বলি। টু দিয়ে তো আমরা সকলেই জানি যে আমরা কোনো দিকে যাচ্ছি, যেমন আমরা স্কুলে যাচ্ছি, বাজারে যাচ্ছি, সেখানে গেছিলাম। তো এই যে একটা দিকে বোঝাই, সেই জন্য আমরা কি বলি? টু ব্যবহার করি, ডিরেকশন বোঝাই। দেখো ফার্স্ট সেন্টেন্সটি যেটা আছে কি? আমি বাগানের দিকে হাঁটছি, তাহলে বাগানের দিকে একটি ডিরেকশন হলো, পার্টিকুলার ডিরেকশন। এর জন্য আমরা ইউজ করবো কি এখানটায়? টু। তাহলে প্রিপোজিশন কি ইউজ করবো এখানটায়? হচ্ছে টু হিসাবে ব্যবহার করব। তাহলে কি লিখবো? আমি বাগানের দিকে হাঁটছি, আই অ্যাম ওয়াকিং টু গার্ডেন। আই অ্যাম ওয়াকিং টু গার্ডেন, আমি বাগানের দিকে হাঁটছি। ওয়াকিং টু দ্য গার্ডেন করতে পারো, অথবা শুধু গার্ডেন করলেও চলবে। তো এইখানটায় আমরা এই যে বাগানের দিকে ডিরেকশন বোঝালাম, এর জন্য ইউজ করলাম আমরা কি? টু, রাইট? আচ্ছা, এবার দেখো, এবার খুব মজার বিষয়। টু এবং ফর দুটো ডিরেকশন বোঝাচ্ছে, একটু ডিফারেন্স, কথার একটু ডিফারেন্সের জন্য পুরোটাই পাল্টে যায়। যখন যাব, এইখানে আমি দুটো বাংলা লিখেছি সেন্টেন্স একই রকম। সে কলকাতায় যাবে, অর্থাৎ কলকাতার দিকে যাবে, ডিরেকশন হলো। আচ্ছা, পরের সেন্টেন্স কি? সে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে,
অর্থাৎ এটিও ডিরেকশন বোঝায় কোন দিকে, কলকাতার দিকে, কিন্তু দুটোর ব্যবহার একদমই আলাদা। দেখো প্রথম সেন্টেন্সে সে কলকাতায় যাবে, এক্ষেত্রে প্রিপোজিশন হবে কি টু, দিকে বোঝাচ্ছে, কোন দিকে, কলকাতার দিকে। তাহলে তোমাকে কি লিখতে হবে যে হি উইল গো টু কলকাতা, রাইট? চলো, হি উইল গো টু কলকাতা, সে কলকাতায় যাবে, এই যে কলকাতার দিকে বোঝালো। এবার দেখো এই পরের সেন্টেন্সে সে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে, এইখানে একটি উদ্দেশ্য বোঝায় অবশ্যই, কিন্তু সেটি কিন্তু দিকে বোঝাচ্ছে, কলকাতার দিকে। তো তার জন্য এইখানটায় আমরা প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার না করে আমরা কি লিখবো, এখানটা লিখবো ফর, এখানে লিখবো হচ্ছে ফর, তবে সেটি হচ্ছে কি ডিরেকশন বোঝালো। তাহলে দেখো সেন্টেন্সটি কেমন হবে, হি উইল, হি উইল, আচ্ছা এখানে যে রওনা দেবে, এই জন্য আমরা কি লিখতে পারি, এর জন্য আমরা ফ্রেজাল ভার্ব একটা ইউজ করব, সেট আউট, সেট আউট, রাইট? তো হি উইল সেট আউট, এবার লিখলাম আমরা ফর, প্রিপোজিশন ফর করলাম, টু করলাম না, হবে ফর, ফর কি, কলকাতা, কলকাতা। তাহলে দেখো মজাটা, এখানে ইউজ করেছি আমরা টু কলকাতা, এখানে লিখলাম ফর কলকাতা, দুটোরই ডিরেকশন বোঝায়, একটা দিকে বোঝাচ্ছে, কিন্তু সম্পূর্ণ মানেটা কিন্তু আলাদা। তাহলে এই হচ্ছে ডিরেকশনের পার্থক্য। তো আলটিমেট এই যে আমরা তিনটে নিয়ম দেখলাম, টাইম, একটা হচ্ছে টাইম বোঝালাম, পারপাস বোঝালাম, এবং লাস্ট হচ্ছে ডিরেকশন। তো আমরা সেখানে বুঝতে পারলাম যে তিনটে আলাদা আলাদা কি করে ব্যবহার হচ্ছে টু এবং ফর। অ্যান্ড আই হোপ যে তুমি ভিডিও থেকে নতুন কিছু জিনিস তো অবশ্যই শিখেছো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। আরও নতুন ভিডিও, নতুন প্রিপোজিশন নেক্সট ভিডিওতে আসবে। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড কমেন্ট, to make your comments, right? Thank you all of you for watching this video. Thank you.